আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। দেশ এবং বিদেশ যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। আজকে যে আলোচ্য বিষয় বা ভিডিওটি যে বিষয়টি নিয়ে সাজানো হয়েছে সেটি হলো ইজমালি সম্পত্তি বা যৌথ সম্পত্তি বা ওয়ারিশন সম্পত্তি বন্টন দলিল ছাড়া ক্রয় করা যাবে কি না, বা যদি আমরা ক্রয় করি সেই ক্ষেত্রে আমাদের কি সমস্যা হতে পারে, অথবা ইতিপূর্বে যারা আমরা এ ধরনের যৌথ সম্পত্তি ক্রয় করেছি আমরা কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি কিনা বা অদূর ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে পারি কিনা, এ সকল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ইতিপূর্বে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, যৌথ সম্পত্তি বা ওয়ারিশন সম্পত্তি যদি আমরা ক্রয় করি সেই ক্ষেত্রে বন্টন দলিল লাগবে কিনা, এটাই হলো আজকে প্রতিপাদ্য বিষয়। দেখুন, আমরা জানি যে যৌথ সম্পত্তি মানেই হলো যৌথ মালিকানার সম্পত্তি, অর্থাৎ এক বা একাধিক মালিক যে সম্পত্তির মালিকানা দাবি করে সেটাই যৌথ সম্পত্তি। এখন এই ধরনের সম্পত্তি আমরা বন্টন দলিল ছাড়া ক্রয় করতে পারবো কিনা? আপনারা বন্টন দলিল ছাড়া ক্রয় করতে পারবেন না এমনটি নয়, তবে বন্টন দলিল ছাড়া ক্রয় করাটা আমি মনে করি আইনগতভাবে আপনারা ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারেন। আর এই জন্য আমি বলবো, যারা অদূর ভবিষ্যতে জমি ক্রয় করার কথা ভাবছেন অথবা সাম্প্রতিক সময়ে জমি জমা ক্রয় করার কথা ভাবছেন, সেই ক্ষেত্রে যৌথ সম্পত্তি যদি হয়ে থাকে বা ওয়ারিশ মূলে মালিক হয়েছে সেই মালিকের কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি তাদেরকে বন্টন দলিল করিয়ে প্রত্যেকের অংশ আলাদা আলাদা সেই বন্টন দলিলে উল্লেখপূর্বক তাদের নামে নামজারি, জমাভাগ, খাজনা খারিজ যাই দরকার সেগুলো সব সম্পন্ন করে তারপর আপনারা উক্ত সম্পত্তি ক্রয় করবেন। কারণ যৌথ সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করতে হবে তার মধ্যে অন্যতম হলো বন্টন দলিল। বন্টন দলিল যদি না থাকে আপনি কি ধরনের সমস্যায় পড়তে পারেন? বন্টন দলিল যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যে দাগ থেকে সম্পত্তিটা ক্রয় করলেন এবং যতটুকু অংশ ক্রয় করলেন, দেখা গেল যে যার কাছ থেকে ক্রয় করলেন তার ওই দাগে অতটুকু পরিমাণ সম্পত্তি নেই বা অতটুকু পরিমাণ সম্পত্তির সে মালিক না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতারিত হবেন। অর্থাৎ আপনার সম্পত্তি থাকবে না, থাকবে ততটুকুই যতটুকু ওই ব্যক্তি নিজ নিজ সাহাম অনুযায়ী পাবে। বাকিটা কিন্তু আপনাকে তার যে বাকি যে ওয়ারিশরা আছে তাদেরকে ছেড়ে দিতে হবে। এছাড়া এরকমও অনেক সময় হয়ে থাকে যে ওয়ারিশ যে মূলে যে সম্পত্তি প্রাপ্ত হলো সেই ওয়ারিশন সম্পত্তি বা যৌথ সম্পত্তি ব্যাংকে মর্গেজও থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা জটিল সমস্যায় পড়তে পারেন। তাই বলবো যে ওয়ারিশন সম্পত্তি যারা ক্রয় করবেন বা ক্রয় করার কথা ভাবছেন, আপনারা প্রথমেই যে জিনিসটি দেখবেন সেটি হলো তাদের বন্টন দলিল আছে কিনা, এবং সেই বন্টন দলিল অনুযায়ী আপনি যে জমিটা ক্রয় করতে চাচ্ছেন সেটা ওই দলিলে উল্লেখ আছে কিনা, এবং সেই দলিল অনুযায়ী তাদের প্রত্যেকের আলাদা আলাদা খতিয়ান বা একত্রে খতিয়ান থাকলেও সমস্যা নেই, কিন্তু সেখানে অংশ বাটা আছে কিনা, অর্থাৎ তাদের নামে নামজারি এবং খারিজ কমপ্লিট আছে কিনা, এগুলি যদি সম্পন্ন থাকে তাহলে আপনারা উক্ত সম্পত্তি ক্রয় করতে পারেন। এখন আসি, ইতিপূর্বে যারা ওয়ারিশন সম্পত্তি ক্রয় করেছেন বা যৌথ সম্পত্তি ক্রয় করেছেন সেই ক্ষেত্রে অনেকেই বিভিন্ন সমস্যায় পড়েছেন, যার ভিতরে অন্যতম হলো
যে দলিলে আছে আপনার 32%, কিন্তু পরবর্তীতে আপনার টিকে 12% বা 18% বা 20% এরকম, বাকি সম্পত্তি আপনি পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনি কোনো আইনের বা কোনো আদালতের শরণাপন্ন হতে পারবেন কি না? দেখুন, এই ক্ষেত্রে আপনি আইন আদালত করতেই পারেন, কিন্তু রেজাল্ট 0। কারণ আপনি যখন কোনো সম্পত্তি ক্রয় করেছেন বা ক্রয় করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারও কিছু দায় দায়িত্ব থাকে, আপনারও কিন্তু নিজের উপরে কিছু দায়িত্ব বর্তায়। কিন্তু সেই দায়িত্বে আপনি অবহেলা করে যে কোনোভাবে যে কোনো মানুষের প্ররোচনায় হতে পারেন অথবা লোভের বশে হতে পারেন, আপনি সম্পত্তিটা কিনেছেন, কিন্তু যতটুকু কিনেছেন ততটুকু উক্ত ব্যক্তির ছিল না। অর্থাৎ যে দাগ উল্লেখপূর্বক আপনি জমি কিনেছেন সেই জমি সেই দাগে নেই, তাহলে আপনার কিন্তু বাকি জমিটা আপনাকে ছেড়ে দিতে হবে, এটাই আইনে বলে। সুতরাং এই ক্ষেত্রে আপনি কোনো আশ্রয় নিতে পারবেন না। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো আপনারা যদি নিজেদের ভিতরে আপোষে সেটা সংশোধন করে নিতে পারেন, অথবা ওই যে ব্যক্তি সম্পত্তি বিক্রি করলো সে যদি মারা গিয়ে থাকে, তাহলে তার যে ওয়ারিশরা আছে তারা যদি আপোষে যদি সেটা সংশোধন করে দিতে চায়, অথবা বাকি যারা ওয়ারিশ আছে তারাও যদি আপোষে সেই সমস্যাটা সমাধা করে দিতে চায়, তাহলে কিন্তু আপনারা আপোষে এই কাজটা সমস্যার সমাধা করে নিতে পারবেন। কিন্তু আইনগতভাবে আপনারা কিন্তু ওই রকম আহামরি কোনো রেমেডি পাবেন না। সুপ্রিয় শ্রোতা, তাহলে আজকে এই ছোট ভিডিওর মাধ্যমে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করলাম বা যে জিনিসটা জানলাম, সেটা হলো যে যৌথ সম্পত্তি বন্টন দলিল ছাড়া ক্রয় করা যাবে কিনা। যৌথ সম্পত্তি বন্টন দলিল ছাড়া ক্রয় করা যাবে না এমনটি না, অবশ্যই ক্রয় করা যাবে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তার যেতটুকু জমি সে প্রাপ্য প্রত্যেকটা দাগে সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে সেইভাবে যদি আপনি ক্রয় করতে পারেন, বাকি যারা ওয়ারিশ আছে তাদের কনসার্ন সহকারে, অর্থাৎ তাদের অনুমতি সাপেক্ষে, তাহলে আপনি উক্ত জমি কিনতে পারেন। কিন্তু সেক্ষেত্রেও বিপত্তি ভবিষ্যতে হবে না এমনটি নয়, কারণ ওখানে একটা চৌহদ্দির ব্যাপার থাকে। কিন্তু দেখা গেল যে পরবর্তীতে আপনি যেই জায়গাটা যেখান থেকে অংশটা চাচ্ছেন সেখান থেকে আপনাকে দিতে চাচ্ছে না, আপনাকে অন্য জায়গা থেকে দিতে যাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু ঝামেলায় পড়তে পারেন। এই জন্য আমার ব্যক্তিগত সাজেশন থাকবে যে যৌথ সম্পত্তি বা ওয়ারিশন সম্পত্তি আপনারা অবশ্যই বন্টন দলিল সহকারে ক্রয় করবেন, এছাড়া আপনারা কিনবেন না। কিনলে ভবিষ্যতে প্রতারণার সম্ভাবনা থাকবে। আর যারা ইতিপূর্বে ক্রয় করেছেন সেই ক্ষেত্রে সাজেশন হলো এইটা, যে আপনারা যদি আপোষে তাদের সাথে কোনো একটা সুরাহা করে নিতে পারেন সেইটা হলো বেস্ট। এছাড়া আপনারা ওই রকম কোনো সুরাহা পাবেন না। তবে যদি এরকম হয়ে থাকে যে না, আপনার আইনগতভাবে বা আপনার দলিলে যে অংশটুকু আছে সেইটুকু আপনাকে দিচ্ছে না, সেইটুকু থেকেও আপনাকে বঞ্চিত করতেছে, অর্থাৎ আপনার ক্রয়কৃত সম্পত্তি কিন্তু আপনাকে সেই অংশ থেকে আপনাকে বঞ্চিত করতেছে, আপনাকে অযাচিতভাবে হয়রানি করতেছে, সেই ক্ষেত্রে আপনি বন্টন মামলা করতে পারেন অথবা উচ্ছেদ মামলা করতে পারেন। যে কোনো মামলা করে আপনি আপনার প্রাপ্য অংশ আপনি বুঝে নিতে পারেন। সুপ্রিয় শ্রোতা, তাহলে আজকে এ পর্যন্তই। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।